আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়ে বেসিক আলোচনা করব। যে আলোচনা ছাড়া আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো কমপ্লিটলি করা সম্ভব নয়। আজকে আমরা সেই বেসিক আলোচনাই করব। দুতরফা দাখিলা পদ্ধতি বা দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝে বা এই সিস্টেমটা কি আমরা যদি সেটা আজকে জানি। দু মানে দুটি, তরফা মানে পক্ষ। দুতরফা মানে হচ্ছে দুটি পক্ষ। দুতরফা দাখিলা পদ্ধতি মানে হচ্ছে দুটি পক্ষের দাখিলা বা দুটি পক্ষের হিসাব। আজকে আমরা এই অধ্যায়ের বেসিক আলোচনাটা করব। তো আমরা প্রথমে যদি বই থেকে বেসিক আলোচনাটা করি তাহলে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি। 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি তার সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশনালিটা এই গ্রন্থে এই দুতরফা দাখিলা পদ্ধতিটি আলোচনা করেছিলেন এবং এই দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে সর্বজন স্বীকৃত একটি হিসাব বিজ্ঞান নীতিমালা বা পদ্ধতি। এই পদ্ধতির আলোকে এই দুই তরফা দাখিলা পদ্ধতির আলোকেই হিসাব বিজ্ঞানের সকল অঙ্কগুলো করা হয়ে থাকে। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি ডেবিট ক্রেডিট পদ্ধতি। আমরা যদি একটি উদাহরণের সাহায্যে দেখি যে নগদ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে নগদ একটা পক্ষ, আসবাবপত্র আরেকটি পক্ষ, অর্থাৎ আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে দুটা পক্ষ ডেবিট এবং ক্রেডিট, এই দুটা পক্ষ হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির। দুতরফা দাখিলা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যদি সেই বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত মানে দুই, সত্তা মানে পক্ষ, অর্থাৎ সেম ওই দুতরফার মধ্যে দুটি পক্ষ। দ্বৈত সত্তা মানে কি? দুটি পক্ষ। আমাদের যে কোনো অঙ্কে যে কোনো লেনদেনে দুটি পক্ষ থাকবে এবং সেই দুটি পক্ষ হচ্ছে দ্বৈত সত্তা, অর্থাৎ একটা ডেবিট এবং একটা ক্রেডিট পক্ষ। এবং প্রতিটি ডেবিট এবং টাকা প্রতিটি ক্রেডিট টাকা সমান হবে এবং দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হয়। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাতা এবং গ্রহীতা। প্রতিটি হিসাবেরই একজন দাতা এবং একজন গ্রহীতা থাকে। দাতা মানে যিনি দান করেন আর গ্রহীতা মানে যিনি গ্রহণ করেন, অর্থাৎ একজন সেবা দিবে উনি হচ্ছে দাতা আর একজন সেবা নিবে তিনি হচ্ছে গ্রহীতা। তাহলে সুবিধা গ্রহণকারীকে বলা হয় গ্রহীতা এবং সুবিধা প্রদানকারীকে বলা হয় দাতা। ডেবিট এবং ক্রেডিট করা, প্রতিটি হিসাবকে আমাদের কি করতে হয়? ডেবিট এবং ক্রেডিট করতে হয়, যেটা হচ্ছে আমাদের 6ষ্ঠ অধ্যায় জাবেদা একটা অধ্যায় রয়েছে। সেই জাবেদা অধ্যায় আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে আমরা করে থাকি যে দুতরফা দাখিলা পদ্ধতি একটা সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা। তাহলে সুবিধা গ্রহণকারীকে করা হয় ডেবিট আর প্রদানকারীকে করা হয় ক্রেডিট। সুবিধা গ্রহণকারী যিনি সুবিধা নেবেন তিনি হবে ডেবিট আর যিনি সুবিধা দিবেন তিনি হবে ক্রেডিট পক্ষ। সমান অঙ্কের আদান প্রদান, প্রতিটি হিসাবেই সমান অঙ্কের অর্থ দ্বারা আদান প্রদান করতে হবে। ডেবিট পক্ষে যত টাকা আদান প্রদান হবে সেম ক্রেডিট পক্ষে আমাকে তত টাকা বসাতে হবে, অর্থাৎ টাকার অঙ্ক সমান হবে, ডেবিট এবং ক্রেডিট টাকার অঙ্ক সমান হবে। সামগ্রিক ফলাফল, যেহেতু প্রতিটি লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ অঙ্কের টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয়, সেহেতু আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে সামগ্রিক ফলাফল জানতে পারবো বা নির্ণয় করতে পারবো। মোট লেনদেন ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের সমান হবে। দুতরফা দাখিলা পদ্ধতির কিছু সুবিধা রয়েছে। পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি বাদেও আরেকটা পদ্ধতি রয়েছে একতরফা দাখিলা পদ্ধতি, যেটা সর্বজন স্বীকৃত নয়, অর্থাৎ জিএএপি। আমাদের একটি সংস্থা রয়েছে জিএএপি, যেটাকে আমরা বলি গ্যাপ, যেটাকে আমরা বলি কি গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এই নীতিমালা অনুযায়ী হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতিটি সর্বজন স্বীকৃত, অর্থাৎ সবার কাছে এটা গ্রহণযোগ্য। একতরফা দাখিলা পদ্ধতি গ্রহণযোগ্য নয়। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি স্বয়ং সম্পূর্ণ বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি। প্রতিটা লেনদেনকে আমাদের এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে লিপিবদ্ধ করতে হয়।
ডেবিট ক্রেডিট নির্ণয় করার মাধ্যমে, বিশ্লেষণ করার মাধ্যমে, সমপরিমাণ টাকা লিপিবদ্ধ করার মাধ্যমে আমরা পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করতে পারি। লাভ লোকসান নিরূপণ, এই পদ্ধতিতে ব্যবসায়ের মুনাফা জাতীয় আয় এবং ব্যয় পরিপূর্ণ এবং সঠিক হিসাব রাখা সম্ভব হয়, যার ফলে লাভ লোকসান নির্ণয় করা সহজ হয়। গাণিতিক শুদ্ধতা যাচাই, যেহেতু প্রতিটি লেনদেনকে আমরা সমান অঙ্কের পরিমাণ দ্বারা ডেবিট এবং ক্রেডিট করে থাকি, তাই এই পদ্ধতির মাধ্যমে আমরা সহজেই হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। আর্থিক অবস্থা নিরূপণ, একটি নির্দিষ্ট তারিখে বা একটি নির্দিষ্ট সময়ে আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে আমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে বিস্তারিত জানতে পারি বা হিসাব নিরূপণ করতে পারি। ভুল ত্রুটি এবং জালিয়াতি উদ্ঘাটন এবং প্রতিরোধ, যদি আমরা দ্রুতফা দাখিলা পদ্ধতি অনুযায়ী কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার হিসাব সংরক্ষণ করেন, তাহলে সহজেই ভুল ত্রুটি সংশোধন এবং জালিয়াতি উদ্ঘাটন করতে পারবে। ব্যয় নিয়ন্ত্রণ, এই পদ্ধতিতে অতিরিক্ত ব্যয় সহজে নিয়ন্ত্রণ করা যায়। মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়, প্রতিটি এক পদ্ধতিতে হিসাব রাখার ফলে ব্যবসায়ের মালিক যে কোনো সময় তার মোট পাওনা এবং দেনার পরিমাণ, যেহেতু প্রতিটি পক্ষ ডেবিট এবং ক্রেডিট আলাদা আলাদা করে লিপিবদ্ধ করা হয়, তাই সহজেই দেনা পাওনার পরিমাণ জানা যায়। সঠিক কর নির্ধারণ, এই পদ্ধতিতে সঠিক হিসাব রাখার ফলে এর ভিত্তিতে নির্ণীত বিভিন্ন কর যথা আয়কর, ভ্যাট, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি কর কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হয়। সহজ প্রয়োগ, দ্রুতফা দাখিলা পদ্ধতি একটি সহজ, স্বয়ংসম্পূর্ণ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে সকল প্রতিষ্ঠানের কাছে এটি সহজে গ্রহণযোগ্য এবং সহজেই সকল কিছু প্রয়োগ করা যায়। সর্বজন স্বীকৃত, আমি আগেই বলেছি যে দ্রুতফা দাখিলা পদ্ধতিটি GAAP অর্থাৎ গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এই নীতি অনুযায়ী সকলের নিকট গ্রহণযোগ্য, যেহেতু এটা বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ একটি হিসাব ব্যবস্থা। এই ছিল আমাদের দ্রুতফা দাখিলা পদ্ধতির কিছু আলোচনা। এই দ্রুতফা দাখিলা পদ্ধতিতে আমাদের যে ডেবিট এবং ক্রেডিট পক্ষ রয়েছে, এই ডেবিট এবং ক্রেডিট পক্ষগুলোকে আমাদেরকে নির্ণয় করতে হয়। ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করার জন্য আমাদেরকে যে 5টা হিসাব রয়েছে, সেই 5টা হিসাব সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখা দরকার। ইতিমধ্যে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জাবেদা সম্পর্কিত 2টা ভিডিও দিয়েছি, যেখানে আমি প্রথমে জাবেদা অধ্যায়ের বেসিক আলোচনা এবং দ্বিতীয় ভিডিওতে কিছু জাবেদা বা কিছু লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। তো আমি আমাদের বলতেছি এই হিসাব 5টা হচ্ছে আমাদের সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা সত্ত্ব। আমি আমাদের বলতেছি হিসাব 5টি হলো সম্পদ, আয়, ব্যয়, দায় ও মালিকানা সত্ত্ব। এই যে 5টা হিসাব, এই হিসাব 5টাকে আমাদেরকে মনে রাখতে হবে এবং এই হিসাবগুলোর মধ্যে কখন কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয় সেই বিষয়ে আলোচনা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়েছি। তো আমি আলাদা একটু সংক্ষেপে আলোচনা করতেছি। সম্পদ যখন প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পায় তখন ডেবিট, যখন হ্রাস পায় তখন হয় ক্রেডিট। ব্যয় যখন বৃদ্ধি পায় তখন হয় ডেবিট, আর যখন হ্রাস পায় তখন হয় ক্রেডিট। আয় যখন বৃদ্ধি পায় তখন হয় ক্রেডিট, যখন হ্রাস পায় তখন হয় ডেবিট। দায় যখন বৃদ্ধি পায় তখন হয় ক্রেডিট, যখন হ্রাস পায় তখন হয় ডেবিট। মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় তখন হয় ক্রেডিট, আর যখন হ্রাস পায় তখন হয় ডেবিট। তার মানে আমরা বুঝতে পারলাম এই 5টি হিসাবের মধ্যে প্রথম যে 2টা আমি যদি আলাদা করি, সম্পদ এবং ব্যয়, সম্পদ ও ব্যয় বাড়লে ডেবিট ও কমলে ক্রেডিট। আয়, দায় ও মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট ও কমলে ডেবিট। এই 5টা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে ডেবিট ক্রেডিট বলেন আর জাবেদা বলি এইগুলা নির্ণয় করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। এই ছিল আমাদের এই যে দ্রুতফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয়ের আলোচনা।
তো আমাদের এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো না শিখলেই নয়, সেই সূত্রটা আজকে আমরা আলোচনা করব, এবং এই অধ্যায় থেকে এই সূত্রের অঙ্কগুলো আসে। আমাদের এই অধ্যায়ে মাত্র 3টি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে। সেই 3টি গুরুত্বপূর্ণ সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই সেই সূত্রের সাহায্যে অঙ্কগুলো সমাধান করতে পারবো। এবং আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায়, আমরা বোর্ড পরীক্ষায় বলি, তারপর হচ্ছে আমাদের স্কুল পরীক্ষায় বলি, টেস্ট পরীক্ষায় বলি, সকল পরীক্ষায় এই অধ্যায়ের থেকে যদি অঙ্ক আসে, তাহলে ওই 3টা সূত্রের অঙ্ক আসে, বাইরের অঙ্কগুলো আমাদের আসে না। তো আজকে আমরা সেই 3টা সূত্রের সংক্ষেপ আলোচনা করব। সূত্র 1, প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। সূত্র নাম্বার 2, সমাপনী মূলধন সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। সূত্র নাম্বার 3, লাভ অথবা ক্ষতি সমান সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস এই অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট যে 3টি সূত্র রয়েছে, সেই 3টি সূত্র অলরেডি আমি আমার বোর্ডে লিখেছি। 1 নম্বর সূত্র হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক বলতে আমরা কি বুঝি? প্রারম্ভিক বলতে বছরের শুরুতে বোঝানো হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান বছরের শুরুতে যে সকল সম্পদ দায় নিয়ে ব্যবসা শুরু করে, ওই সকল সম্পদ এবং দায়ের যোগফল থেকে বাদ দেওয়ার পর যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। অবশ্যই মনে রাখতে হবে, প্রারম্ভিক মানে বছর বা মাসের শুরু। তাহলে প্রারম্ভিক মূলধন বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ। ওই প্রতিষ্ঠানের বা ওই অঙ্কে প্রারম্ভিক যত সম্পদ থাকবে, সকল সম্পদের যোগফল থেকে প্রারম্ভিক মোট দায় এবং প্রারম্ভিক যে দায়গুলো থাকবে, সেই দায়ের যোগফল বাদ দিলে আমরা পেয়ে যাব প্রারম্ভিক মূলধন। 2 নম্বর সূত্র হচ্ছে সমাপনী মূলধন। সমাপনী বলতে আমরা বুঝি হচ্ছে বছর বা মাসের শেষ তারিখ, বছরের বা মাসের শেষ তারিখ। তাহলে সমাপনী মূলধন বের করতে গেলে সমাপনী মোট সম্পদ, অর্থাৎ বছর শেষে যে সম্পদগুলো থাকবে বা মাস শেষে যে সম্পদগুলো থাকবে, সকল সম্পদের যোগফল বের করে, সকল দায়ের যোগফল বের করে, সম্পদ থেকে দায়টা বাদ দিলে যেটা পাবো, সেটা হচ্ছে